দালাল দিয়ে সীমান্ত পার, তারপর কেউ থেকে গেছেন 10 বছর, কেউ আবার 20 বছর, কেউ আবার গেছেন ভিন রাজ্যে। স্রেফ দালালের হাতে টাকা গুঁজে সীমান্ত পেরিয়ে ভারতে কাজের সন্ধানে আসা। বিষয়টা কি এতই সহজ? শুধুমাত্র পেটের টানে দেশ ছেড়ে বছরের পর বছর অন্য দেশে পড়ে থাকার পেছনে কি অন্য খেলা? জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে। ইনি খুলনা থেকে এসেছেন। হাকিমপুরে ভিড় করাদের মধ্যে ইনিও এক বাংলাদেশি। কিভাবে এলেন? প্রশ্ন করতেই বললেন দালাল মারফত। তাদের 2 থেকে 4 হাজার টাকা দেন। তারপর কি হয়েছিল শুনে নিন। আমাদের 13 কথা চালানো, ওই লোকের মাধ্যমে 2-4 হাজার টাকা দেওয়া হয়েছিল, ওরা পার করে দিয়েছিল। সেই তোরা সঠিক এই সব এলাকাতেই ঢুকেছে আমার। কোনো রকম রাগ ঢাক না করেই ইনিও পরিষ্কার জানালেন, থাকতে গেলে সব সময় বৈধ ডকুমেন্ট লাগে না। এমনি ওইখানে ডকুমেন্টস বহুত লোক আছে দিদি, ডকুমেন্টস লাগে না, ভাড়া দিয়ে দেয়। আচ্ছা, বর্ডার পার হয়ে ভারতে আসার পেছনে কি শুধুই রুজি রুটির টান? কি বলছেন প্রাক্তন সেনাকর্তা? শোনা যাক। একটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার আছে। কেউ আসতে চায় তো সেই প্ল্যাটফর্মটা তাকে দেওয়া হয়। তো যেহেতু আপনার প্রশ্নের উত্তরে সরাসরি আসছি, যে যখন এমন তো হয় না যে উল্টো দিক থেকে এখান থেকে কেউ যাচ্ছে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে সেটেল হতে। একটা বড় ইকোনমি, কাজের জায়গা পাওয়া যায়, এবং একটা যদি সেখানে কোনো রাজ্য যদি তাকে ফ্যাসিলিটেট করে যে এসো তোমরা, আমরা রুটি ভাগ করে খাবো, তোমরা আমাদের ভোটটুকুনি দেবে, তাহলে কি হয়, সেটার একটা পুল থাকে। এবং এই পুল মেকানিজমে দালালরা একটা সক্রিয়, বাট দালালদের কাজ হচ্ছে খালি বর্ডারটা পাস করে দেওয়া এবং বিজিবি এবং বিএসএফের ফাঁক ফোকর দিয়ে কোনো রকমভাবে তাদেরকে এই পারে করে দেওয়া। ফোনে ফোনে ছড়িয়ে যায় খবর, অবশ্যই দালালের মারফত। পাতি বাংলায় দালালের সিন্ডিকেট বললেও ভুল বলা হবে না। তারপর কি হয় শোনা যাক। লোকাল সোর্স থাকে দালালদের সাথে, তারা ফোনে ফোনে খবর পেয়ে যায়, তারা রিসিভ করে, 2-4 দিন নিজের বাড়িতে রাখে লুকিয়ে, বাথরুমেও যেতে দেয় না, ঘরের ভেতরেই সব হয়। তারপরে তারা সেখান থেকে রাতের অন্ধকারে গাড়ি ভাড়া করে শহরের দিকে পাঠায়। মানুষের আধার কার্ড তৈরি হয়, মানুষের ভোটার কার্ড তৈরি হয়, মানুষের পাসপোর্ট তৈরি হয়, তার জন্য মূল্য দিতে হয়, এবং তারপরে তারা তাদের মতো ছড়িয়ে পড়ে। 18 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, যাদের অধিকাংশেরই প্রবণতা থাকে ভারতে আসার। প্রশ্ন উঠছে, তারা সব সময় কি স্বেচ্ছায় আসে, নাকি কেউ তাদের আসতে বাধ্য করে? বাংলাদেশের পপুলেশন আপনি যদি দেখেন 18 কোটি, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ভারতবর্ষে আসবার। এবং 10 জনের একটা গ্রুপ যদি আসে, তার মধ্যে যদি 7 জন এমন হয় যারা রুজি রুটির জন্য আসছে, 3 জন এমন থাকবে যারা কারোর নির্দেশ। পশ্চিমবঙ্গে কিংবা ভারতের অন্য রাজ্যে ছড়িয়ে গিয়ে পেটের টানে কাজ করলেও শুধুই কি তারা তাই করে? শোনা যাক। যাদের পিছনে খালি পেটের টান নেই, তারা কাজ করতে আসছে, তারা ছড়িয়ে ছিটিয়ে যাবে, কোনো হোটেলে কাজ করবে ব্যাঙ্গালোরে, গোয়ার কোনো গাড়ি ভাড়ার দোকানে কাজ করবে, কোনো মেকানিকের কাজ করবে, অল্প পয়সায় কাজ করবে, এবং যখন দরকার হবে তারা তাদের আসল কাজ যেটা সেটাতে নামবে। কাঁটাতার দেওয়ার ঘোষণার পরই যেন পাল্টে গিয়েছে সীমান্তের ছবিটা। হিড়িক পড়েছে দেশ ছাড়া। হাকিমপুর যার উদাহরণ। দালালের হাত ধরে যারা একসময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন, তারা পুনরায় ফিরতে চান নিজের ঘরে। কাজ জোগাড় করতেই একসময় যারা দেশ ছাড়েন, তাদের পেছনে কাজ করেছে আরও একটা বড় চক্র, জুড়েছে ধর্ম। কি বললেন প্রাক্তন সেনাকর্তা? শোনা যাক। যারা ধর্মের উগ্রপন্থী ধর্মের টানে আসছে, তাদেরকে বলা হয় ওখানে গিয়ে থাকো, সন্তান উৎপাদন করো এবং ভোট ব্যাংক হয়ে যাও, যেটা পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। এবং সেইখানে পশ্চিমবঙ্গ তাদের কাছে একটা বলতে পারেন যে উর্বর ভূমি ছিল। এবং এখন যে আমাদের একটা পরিবর্তন এসছে রাজনৈতিক, সেটাতে নানান রকম মানুষ নানান রকমভাবে দেখছে। দালাল সীমান্ত পার করে দেওয়ার পরই কিন্তু গল্প শেষ হয়ে যায় না। যারা কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে এলেন, তারা সকলেই যে চটজলদি ভরণ পোষণের ব্যবস্থা করে ফেলেন তেমনটা নয়। তাহলে তাদের দেখভাল করে কারা?
কিভাবে হয় সে কাজ? আমাদের ভাষায়, মিলিটারি ভাষায় এদের বলি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, যারা মানুষ আসলে তাদেরকে খেতে দেয়, থাকতে দেয়, রুটি দেয় এবং তার জন্য তারা কিছু টাকা পায় এবং তারা কাজ করে। তো সরকার যদি তাদেরকে এক্ষুনি, প্রথম কথাটা পসিবল না যে যারা যারা এই কাজগুলো করবে সেই গ্রামে গিয়ে সবাইকে চাকরি দিয়ে দাও, ইটস নট সো ইজি। তখন ওইটা, যেমন আপনি যদি দেখেন কিছু সার্ভিস আছে যাদের লোকে দেখে রাস্তায় হাত পেতে পয়সা নিচ্ছে, তারা কিন্তু ভালো মাইনা পায়, কোয়ার্টার পায়, আমি নাম নিচ্ছি না, বাট হাত পেতে পয়সা নেয়, তাহলে তো ওটা উপরি। তাহলে উপরিটা সবাই চায়। আমরা ফুচকা খেলে বলি একটা ফাউ দাও, তো ওই ফাউটা না লোকে সবাই চায়। ফলে ইটস নট সো সিম্পল দ্যাট আপনি চাকরি দিয়ে দিলেন, তার প্রথম কথা পসিবল না। কী করে মুখ্যমন্ত্রী চাকরি দেবেন হাজার হাজার লোককে বর্ডার এরিয়ায়? পসিবল না, বাট ধরুন দিয়ে দিলেন, তখন উপরিটা চাই তাদের, উপরিটা হচ্ছে ওটা। সীমান্ত সুরক্ষার অঙ্গ যেমন কাঁটাতার, তেমনি বারবার আলোচনার শিরোনামে উঠে এসেছে চিকেন স্নেক, বঙ্গোপসাগর আর নর্থ ইস্টের প্রসঙ্গ। ভারতকে অস্থির করতে বাংলাদেশের একটা সময় অন্তর্বর্তী সরকারের মাথায় ইউনূস যে বহুদিন আগে থেকেই এর ঘুঁটি সাজিয়েছিলেন তা নিয়ে সন্দেহ নেই। তখনকার বাংলাদেশের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তার যিনি সর্বেসর্বা ছিলেন তিনি এবং তার সাঙ্গপাঙ্গ, ওরা কনস্ট্যান্ট সারা পৃথিবীর কাছে বঙ্গোপসাগর, নর্থ ইস্ট, চিকেন নেক বলে যাচ্ছিল। একজন সিভিলিয়ান মানুষের কাছে এই জিনিসগুলোর স্ট্র্যাটেজিক রোল এত তাড়াতাড়ি আসে না যদি না তাদেরকে ব্রিফিং করা হয় কোনো অপারেশনস রুমে, যে ঘটনাটা কিভাবে ঘটাতে হবে ভারতের বিরুদ্ধে। উদাহরণ আরও দিয়েছেন ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান থাকাকালীন চীন সফরে গিয়ে তিনি দাবি করেছিলেন বঙ্গোপসাগরের একমাত্র ওনার নাকি তারা। কোন সাহসে সেদিন বলেছিলেন ইউনূস এ কথা? ওনাদের দেশের কেয়ারটেকার প্রাইম মিনিস্টার বা মুখ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলছেন চায়নাতে গিয়ে যে বঙ্গোপসাগরের আমরা একটা অনলি গার্জিয়ান। এই কথাটা বলার স্পর্ধা কী করে হয়? তাদের তো যে নেভি আছে সেগুলো ডিঙি নৌকার সমান, তো তারা বলতে পারে কি করে? কেউ তো তাদের দিয়ে বলাচ্ছে, তারা এমনি বলছে না। তারা কি করে বলতে পারে নর্থ ইস্টকে আমরা বিজনেস দেব? পুশব্যাক পুশিন বিতর্কে একদিকে সীমান্তে যেমন আঁচ বাড়ছে, তেমনি কাজের টোপে দালালরা যেভাবে মানুষ পারাপার করিয়েছে অবলীলায়, তা নিয়ে সামনে আসছে নিত্য নতুন তথ্য। ভূ রাজনৈতিক সমীকরণে সীমান্তে একটি মৃত্যু বা প্রাণহানির মতো ঘটনা যেমন গুরুত্ব পায়, তেমনি দালালদের হাত যশে সীমান্ত জুড়ে বেড়ে চলা বর্ডার ইকোনমিও স্পটলাইটে এসেছে কাঁটাতারের বেড়া দেবার সিদ্ধান্তের পর। তৃতীয় মাথার অঙ্গুলি হেলনে ধর্মের সুরসুরি দিয়ে প্রভাব বিস্তার করা দালাল চক্র এখন সীমান্ত সমস্যার অন্যতম মাথা ব্যথার কারণ। গোদের ওপর বিস্ফোরার মতো ইউনূসও যাতে ঘি ঢালতে ছাড়েননি। শুধু নিজের দেশে নয়, পড়শি ভারতের সর্বনাশ করা, তাকে অস্থির করাই যার একমাত্র টার্গেট। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও যা রীতিমতো চ্যালেঞ্জের। অতএব সতর্ক থাকাটাই দস্তুর। আপনাদেরও কি তাই মনে হয়? লিখে জানান কমেন্ট বক্সে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসে।